আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মুনি ডাক্তার। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। অডিও পরিবেশনার সুবিধার্থে কোথাও কোথাও আমরা সামান্য পরিবর্তন করেছি। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। প্রমোদ চরিত্রে নিবেদিতা গোস্বামী, মুজিবার সন্তু ধর। গল্প পাঠে কলুর চরিত্রে সৌভিক সাহা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মুনি ডাক্তার, দ্বিতীয় এবং শেষ পর্ব। জলে তো নামলাম। জল ক্রমে হাঁটুর ওপর ছাড়িয়ে কোমরে উঠল। কোমর থেকে বুক, বুক থেকে গলা পর্যন্ত কাপড় জামা ভিজে নেতা হয়ে গেল। তখনও জল উঠছে। নাকে এসে যখন ঠেকলো তখন পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে ডিঙি মেরে চলছি। অন্ধকার হয়ে গিয়েছে। ভয় হলো একা এই অন্ধকারে অজানা নদী পার হতে গিয়ে কুমিরে না ধরে। বড় কুমির না আসুক, দু একটা মেছো কুমিরে তো গুঁতোটা আশটা দিতে পারে। কোন রকমে গিয়ে ওপারে উঠলাম। কোনো দিকে কোনো লোকালয় নেই, একটা আলো জ্বলে নেই অন্ধকারে। একটা জায়গায় মাঠের মধ্যে দিয়ে দুদিকে রাস্তা গিয়েছে। মকরন্দপুরের রাস্তা কোন দিকে হবে? ডান দিকে না বাঁ দিকে? কে বলে দেবে? জনমানবের চিহ্ন নেই কোথাও। আমার ভাগ্য আবার এমন, ভেবে চিনতে যে পথটা ধরলাম সেটাই কি ঠিক ভুল পথ? আধ ক্রোশ 3 পোয়া পথ হাঁটার পরে এক বাগদি বাড়িতে জিজ্ঞেস করে জানলাম আমি 3 পোয়া পথ উল্টো দিকে এসে পড়েছি। যাওয়া উচিত ছিল ডাইনের পথে, আর আমি এসেছি বাঁয়ের পথে। হা ভগবান! আবার তখন ফিরে গিয়ে সেই পথের মোড়ে এলাম। সেখান থেকে ডাইনের পথ। এবার পথে বিষম জঙ্গল, বড় বড় আমবাগান, বাঁশবন আর ভয়ানক আগাছার জঙ্গল। আমি জানতাম এখানে খুব বাঘের ভয়। দিনে মানে গরু বাছুর বাঘে নিয়ে যায়। একবার আমি একটা রোগীর চিকিৎসা করেছিলাম, তার কাঁধে গোবাখায় থাবা মেরেছিল। ভীষণ অন্ধকার, রাস্তা হাঁটা বেজায় কষ্ট। পাকা আম পড়ে পথ ছেয়ে আছে। এসব অঞ্চলে এত আম যে আমের দাম পাওয়া যায় না। তলায় পড়া আম কেউ একটাও কুড়োয় না। অন্ধকারে আমের উপর দিয়ে পা পিছলে যেতে লাগলো। আম তো না হয় ভালো, সাপের ঘাড়ে পা দিলেই আমার ডাক্তার লীলা অচিরাত সাঙ্গ করতে হবে, তাই ভাবছি। অতি কষ্টে মকরন্দপুরে পৌঁছলাম রাত 9টার সময়। সেক্রেটারি শ্রীনাথ দাসের বাড়িতে রাত্রে আশ্রয় নিলাম, কিন্তু চাকরি মিলল না।
যাতায়াতই সার। পরদিন সকালে শ্রীনাথ দাস বলল, এ মাসে নয়, ভাবছি আশ্বিন মাস থেকে লোক নেব। আসলে স্কুলের অবস্থা ভালো নয়। ডিস্ট্রিক্ট বোর্ডের সাহায্য আসে মাসে 10 টাকা চার আনা, আর সেটাই ভরসা। আর ছাত্রদের দেওয়া বেতনও তো খুব বেশি ওঠে না, মাত্র 13 শিখে। 2 জন মাস্টার কি করে রাখি বলুন? এক কাজ করুন, আপনি ওই আশ্বিন মাসের দিকে একবার খোঁজ করুন। গেল মিটে। আশ্বিন মাস পর্যন্ত কি খাই যে পানখোলা ইউপি পাঠশালার দ্বিতীয় পণ্ডিতের জন্য বসে থাকবো চুপ করে। বেতন শুনলাম 5 টাকা, হেড পণ্ডিত পান 9 টাকা। সারা দিন হেঁটে আবার ফিরলাম পলাশপুরে। সন্ধে হয়ে গেল ফিরতে। শরীর অত্যন্ত ক্লান্ত, পা টনটন করছে ব্যথায়। মুজিবার জিজ্ঞাসা করলাম, কি হলো ডাক্তারবাবু? তাকে সব বললাম। তারপর নিজের অন্ধকার ঘরের ঘরে ঢুকে ভাঙা লণ্ঠনটা জ্বাললাম। নদীর ঘাট থেকে হাত মুখ ধুয়ে এসে মাদুর বিছিয়ে শুয়ে পড়লাম। খিদে খুবই পেয়েছিল, কিন্তু উঠে আবার রান্না করার উৎসাহ মোটেই ছিল না। গোটা কত কাম খেয়ে রাত্রি কাটল। অন্ধকারে শুয়ে শুয়ে কত কথা ভাবি, একা একা কাটাতে হয়। কথা বলবার মানুষ পাই না, এই হয়েছে সবচেয়ে কষ্ট। ইচ্ছে হয় স্ত্রীকে কাছে এনে রাখতে। কত কাল তাকে দেখিনি, তার একটু সেবা পেতে ইচ্ছে হয়। এই সারা দিন খেটে খুঁটে এলাম, ইচ্ছে হয় কাছে বসে একটু গল্প করুক, দুঃখ কষ্টের মধ্যেও সুখে থাকবো। কিন্তু আনি কোথা থেকে, খাওয়াই কি? হাটতলায় কি ভীষণ অন্ধকার। 2টো মাত্র দোকান, তাও দোকানিরা বন্ধ করে চলে গিয়েছে। চারিদিকে বড় বড় গাছপালার অন্ধকারে জোনাকি চলছে। বিলেতি আমড়া গাছটায় বাদুড়ে ডানা ঝটপট করছে। গভীর রাত্রি হয়েছে, কিন্তু গরমে ঘুম আসে না চোখে। কি বিশ্রী গুমট। সারা রাত্রি ঢুপ ঢাপ শব্দে পাকা আম পড়ছে চারদিকের বাগানে। শুয়ে শুয়ে শুনছি। কি একেই হয়ে উঠেছে এখানকার জীবনটা। সকালে উঠে নদীর ধারে একটু বেরিয়ে এসে সেই হাটতলায় ফিরে আসি। বেশি দূর কোথাও যেতে পারি না। কি জানি যদি রোগী এসে আবার ফিরে যায়। সারা দিন ডিসপেন্সারি আগলে বসে থাকতে হয়, আশায় আশায়। মুদি পোড়া আঁখি বুসি রসালের তলে, ভ্রান্তি মদে মাতি ভাবি পাইব পাদপত্য, কাঁপে হিয়া দুরু দুরু করি। আর তাছাড়া যাইবা কোথায়? চাষা গা। কোনো ভদ্রলোকের বাড়িও তো নেই যে বসে গল্প গুজব করি। ঘুরে ফিরে সেই আমার ফুটো ঘরের ঘরের ডিসপেন্সারি আর মুজিবারের দোকান। দোকান
আর ডিসপেন্সারি, ডিসপেন্সারি আর দোকান। কোনো কোনো দিন সন্ধ্যার দিকে পিপলিপাড়ার বিলের ধারে বেড়াতে গিয়ে দেখি বাগদিরা কি করে ডোঙায় উঠে কোঁচ ছুড়ে কই মাছ মারছে। অন্ধকার দেখে হয়তো দুটো শাক তুলে আনি কোনো কোনো দিন, এক খেয়ে আমভাতে ভাত। অখণ্ড প্রতাপের রাজ্য চালাচ্ছে তো সেই বৈশাখ মাস থেকে। কতদিন আর ভালো লাগে। আমার নামের কপাল নয়। কাল ওপারের বিষ্ণুকুলুর বড় ছেলেকে সন্ধ্যের পরে খানি ঘরের দরজায় সাপে কামড়াল। আমি শুনে ছুটে গেলাম। আমায় কেউ ডাকতে আসেনি বটে, কিন্তু কানে শুনে চুপ করে থাকতে পারি কি করে? গিয়ে শক্ত করে গোটা কতক বাঁধন দিলাম। ক্ষতস্থান চিদে পটাশ পারম্যাঙ্গানে টিপে দিলাম। এমন সময় পাড়া লোকে ওঝা ডেকে আনলো। ওঝা এসেই আমার বাঁধন খুলে ফেলতে হুকুম দিল। আমার নিষেধ কেউই গ্রাহ্য করল না। বাঁধন খুলে ঝাড়ফুঁক করতে করতে রোগী সেরে উঠল। ঝাড়ফুঁক সব বাজে, আমার বাঁধনে আর পটাশ পারম্যাঙ্গানেটে কাজ হয়েছিল। কিন্তু নাম হলো সেই ওঝার। যাক, সেজন্য আমি দুঃখিত নই। একজনের জীবন বেঁচে গেল, এই আমার যথেষ্ট পুরস্কার। না খাওয়ার কষ্ট সহ্য করতে পারি, একঘেয়ে জীবনের কষ্টে একেবারে মারা যেতে বসেছি। তবুও বসে বসে দিবা স্বপ্নে কাটিয়ে মনের কষ্ট মন থেকে তাড়াই। টাকা পয়সা হাতে এলে কি করব বসে বসে তাও ভাবি। সুভাষিনীকে নিয়ে আসবো, খোকাকে নিয়ে আসবো। নদীর ধারে মুজিবর জমি দিতে চেয়েছে, সেখানে দুখানা খড়ের ঘর তুলবো আপাতত। বাড়ির চারধারে ছোট একখানা ফুল বাগান করব। সন্ধেবেলায় আধ ফুটন্ত বেলকুঁড়ি এই গ্রীষ্মের সন্ধ্যায় রেকাবি করে তুলে এনে কিছুটা ঘরে রাখবো, হ্যাঁ কিছুটা সুবাসিনীর খোঁপায় পরিয়ে দেব। এখানকার তহসিলদারকে বলে কিছু ধানের জমি নিয়ে চাষবাস করব। ঘরে ধান হলে সচ্ছলতা আপনি দেখা দেবে। ভাদ্র মাসে একদিন ডিসপেন্সারি ঘরে বসে আছি, দেখি যে একটি মেয়ে হাটতলায় বনের মধ্যে জামতলায় কি খুঁজে বেড়াচ্ছে। আমার দিকে তাকিয়ে রইল। বললাম, কি খুঁজছো ওখানে খুকি? মেয়েটি লাজুক সুরে বলল, এই ঘেঁট করলেন ডগা। কি হবে ঘেঁট কোলে ডগা? এই ঘেঁট করলেন ডগা খায় তো। কথাটা জানতাম না। ঘেঁট কোলের ডগা যদি খাওয়া যায় তবে তো আমার তরকারি কিংবা সমস্যা ঘুচে যায়। হাটতলার চারিদিকে বন জঙ্গলই দেখেছি, বহু ঘেঁটকুল আছে, কিন্তু গাছটা চিনতাম না। নাম শুনে এসেছি বটে। বললাম, কই কিরকম গাছ দেখি? মেয়েটি বলল, এই দেখুন, এই যে কচু গাছের মতো দেখতে, কিন্তু একটা পাতা তিনটে ভাঁজ করা। কি করে খায়? এই যেমন ইচ্ছে, ছেচকি করে খায়, চচ্চড়ি করেও খায়। খাবেন? দেব তুলে? মেয়েটির কাছে একটু চাল দেখালাম। ডাক্তারবাবু হয়ে বুনো ঘেঁট করে ডগা কি করে খাবো?
তবে যদি নিতান্তই খেতে হয়, সেই বন্য উদ্ভিদের প্রতি নিতান্ত কৃপা করে খাও, এই ভাবটা দেখানোর চেষ্টা করলাম। বললাম, ওসব কচু ঘেঁচু ডগা কে রাঁধবে, কি করে রাঁধতে হয়? মেয়েটি শিখিয়ে দিলাম ঘেটকোলের ডগার ছেঁচকি রান্নার প্রণালী। একাটি ডগা তুলেও দিয়ে গেল। যাওয়ার সময় আমার রান্নাঘরের দিকে তাকিয়ে বললাম, এখানে কে থাকে? আমি থাকি। সে কথা নয়, আপনার সঙ্গে কে থাকে? রেঁধে বেড়ে দেয় কে? কেউ না, নিজেই। সে থেকে মেয়েটি আমায় কেমন একটু কৃপার চোখে দেখলো বোধহয়। যখনই সে হাটতলায় ঘেঁটকোলের ডগা নিতে আসতো, আমাকেও একাটি তুলে দিয়ে যেত। সকালের দিকেও আসতো, আবার বিকেলেও আসতো। একদিন বিকেলে আপন মনে বসে আছি, মেয়েটি এসে দাওয়ার ধারে কচুর থেকে কিছু ডুমুর বার করে নামিয়ে রেখে বলল, এবেলা হরিকলুদের পুকুর পাড় থেকে ঢুমুর পেরেছিলাম, তাই আপনাকে দুটো দিয়ে যাচ্ছি। মেয়েটি কে তা আমি কখনো জিজ্ঞেস করিনি। মেয়েটি দেখতে ভালো, বেশ বড় বড় চোখ, বয়স 18 কি 19 হবে। গায়ের রং যেমন, এসব পাড়া গায়ে তত সুন্দর গায়ের রং প্রায় দেখাই যায় না। তবে ব্রাহ্মণ কাস্তের ঘরের মেয়ে নয়, তা দেখলেই বোঝা যায়। সেদিন তার পরিচয় নিয়ে জানলাম যে সে সেই গ্রামেরই বিধু গোয়ালিনীর মেয়ে। ভালো নাম সম্ভবত প্রেমলতা বা ওই রকম কিছু, সবাই প্রমো বলিয়া ডাকে। অল্প বয়সে বিধবা হয়েছে, যেমন সাধারণত আমাদের দেশে গোয়ালার ঘরে হয়। মেয়েটি কিছুক্ষণ চালের বাতা ধরে দাঁড়িয়ে রইল, বলল, আপনার বিয়ে হয়নি? কেন হবে না? তবে বউকে নিয়ে আসেন না কেন? এখানে তো আপনার রাধা বাড়ার খুব কষ্ট। হ্যাঁ, তা বটে, এইবার আনবো ভাবছি। মা বাবা আছেন? না। কোথায় আপনার বাড়ি? সে তুমি চিনতে পারবে না, সে অনেক দূর। এইভাবে আলাপের সূত্রপাত। তারপর কতদিন সকালে বিকেলে প্রমো আসতো। কোনোদিন ওলের ডাঁটা, কোনোদিন ডুমুর, কোনোদিন বা একটা চালতা, নিচে যা বনে জঙ্গলে সংগ্রহ করত, তার কিছু ভাগ আমায় না দিয়ে তার যেন তৃপ্তি হতো না। মাঝে মাঝে ওইখানটায় দাঁড়িয়ে চালের বাতা ধরে কত গল্প করত। সরল বালিকা কাঠ কুড়িয়ে শাকপাতা সংগ্রহ করে তার দরিদ্র মায়ের গৃহস্থালির অভাব দূর করতে চেষ্টা করত। তেমনি এই দরিদ্র ডাক্তারের প্রতি গভীর অনুকম্পা বশত তার ভাতের থালার উপকরণও জুটিয়ে দিত। বড় ভালো লাগতো তাকে। একটা অদৃশ্য সহানুভূতির সূত্রে সে আমাকে বেঁধেছিল, হ্যাঁ, আমিও বোধহয় তাকে বেঁধেছিলাম। পলাশপুরের হাটতলা নিঃসঙ্গ জীবনে একটি মমতাময়ী নারীর সঙ্গ বোধহয় খুবই ভালো লেগেছিল। তাই সে এলে মনটা খুশি হয়ে উঠত। ইদানিং সে আসতও ঘন ঘন, নানা ছলছুতোয়, কারণে অকারণে। এসে খেইহারা কথাবার্তায় থেকেও যেত অনেকক্ষণ। একদিন লক্ষ্য করলাম প্রমো তার বেশভূষার দিকে নজর দিয়েছে।
সেদিন তার যত্ন করে বাঁধা খোঁপাটির দিকে তাকিয়ে আমার এ কথা মনে হলো। ফর্সা শাড়িখানা পরিপাটি করে পড়তে শিখেছে। মুখের হাসির মধ্যে একদিন সলজ্জ সংকোচের ভাব দেখলাম। যে ধরনের হাসি তার মুখে নতুন। কত ভাবেই বা সে সেবা করতে চেষ্টা করত। শাক তুলে তরকারি কুটে দিয়ে আগে আগে এসে চালের বাতা ধরে দাঁড়িয়ে থাকত। ইদানিং দাবার কোণে ওইখানটায় বসত। তার মুখের ভাব যেন দিন দিন আরো সুশ্রী হয়ে উঠছিল। পলাশপুরে তো কত লোক আছে, হাটতলায় তো কত লোক যাতায়াত করে। কই এই দরিদ্র নিঃসঙ্গ জীবনের প্রতি কেউই তেমন দরদ দেখায়নি। তাই বলি, পুরুষ মানুষের মেয়ে মানুষের মতো বন্ধু কোথায়? গত ফাল্গুন মাসে উপরি উপরি কদিন সে এলো না। মনটা উদ্বিগ্ন হয়ে উঠল। এমন তো হয় না কখনো। 2-3 দিন পরে কানে গেল বিধু গোয়ালিনীর মেয়ের টাইফয়েড হয়েছে। কেউ ডাকতে না আসলেও দেখতে গেলাম। দেখে শুনে বুঝলাম এই বয়সে টাইফয়েড শিবের অসাধ্য রোগ। প্রাণপণে চিকিৎসা করতে লাগলাম। তারা 7 দিন পরে আমার উপর আস্থা হারিয়ে ডাকলো ইন্দু ডাক্তারকে। আমাকে রোগ শয্যার পাশে দেখে প্রমোর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল প্রথম দিন। শুনলাম ইন্দু ডাক্তার যেদিন দেখতে এসেছিল সেদিন সে ইন্দু ডাক্তারের ওষুধ খেতে চায়নি। প্রথমে মরণের 6-7 দিন আগে থেকে সে সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিল। আজ কয়েক মাস হলো আবার আমি যে একা, সেই একা। কে আর আমার জন্য শাক ডুমুর ঘেঁট করে ডগা তুলে দেবে? এখন আবার সেই আমভাতে ভাত। বর্ষা নেমে গিয়েছে। রাস্তা ঘাটে ভেজায় কাদা। মশার উৎপাত বেড়েছে। হাটতলার চারপাশে, বাগানের বড় বড় গাছের মাথায় সারাদিন মেঘ জমে আছে। ঝুপ ঝুপ বৃষ্টি পড়ে। আকাশে একটুখানি ফর্সা হচ্ছে, আবার মেঘ উড়ে আসছে, আবার বৃষ্টি। জলে ভিজে গাছের গুঁড়িগুলোর রং আবলুসের মতো কালো দেখাচ্ছে। চুপ করে বসে থাকি। মনে হয় কারাগারে আবদ্ধ হয়ে আছি। যখন নিতান্ত অসহ্য হয়ে ওঠে তখন মুজিবরের দোকানে গিয়ে বসি। নিচু চালা ঘরের দোকান। রেডির তেল, কেরোসিন তেল, জিরে, মরিচ, খড়িমাটি, কড়া তামাক, আলকাতরা, পচা সরষের তেল, সব মিলিয়ে কেমন একটা গন্ধ ঘরটার। গন্ধটায় মন হুহ করে ওঠে। মনে হয় কোথায়, কোন পাড়া গায়ে পড়ে আছি? কবে এই বেড়াচালের নাগপাশ থেকে মুক্তি পাবো? আদৌ মুক্তি পাবো কিনা তাই বা কে জানে।
জীবনটা যেন কেমন ধারা হয়ে গেল। তবুও যদি এত কষ্টেও এই একঘেয়ে অচপাড়া গায়েও আমার মনে হয় সব কষ্ট সহ্য করতে পারতাম যদি সুবাসিনী আর খোকার সঙ্গে থাকতো। একবার যখন কলকাতায় থাকতাম, ভবানীপুর দিয়ে আসছি, দেখি একটা বড় বাড়ি থেকে দলে দলে মেয়েরা বই হাতে করে বেরিয়ে আসছে। নানা বয়সের মেয়ে আছে তার মধ্যে। ভাবলাম এ কি ব্যাপার, এত মেয়ে আসে কোথা থেকে? ব্যাপার কি একবার দেখতে হচ্ছে তো। তারপর জানলাম সেটা একটা মেয়েদের কলেজ। কি চমৎকার সব মেয়ে ছিল তার মধ্যে, কেমন সব পরনে, কেমন চশমা, কি রূপ। আর একবার দেবেন্দ্র ঘোষ স্ট্রিট দিয়ে যাচ্ছি, একটি বড় লোকের বাড়ির দোতলায় একটি মেয়ে গান গাইছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, অমন সুন্দর গান তারপর আর কখনো শুনিনি। কোথায় বা শুনবো? গানের কয়েকটা লাইন আমার আজও মনে আছে। প্রিয়, তুমি আসো নাই আজ ভোরে, মধুমালতীর নয়নে শিশির তোলে। সেসব গান আমাদের মতো মাটির মানুষের জন্য নয়। সারাদিন ঝমঝম বৃষ্টির পরে সন্ধ্যার সময় একটু বাদল থেমেছে। গাছপালার অন্ধকারের সঙ্গে আকাশের অন্ধকার মিলে হাটতলা যেমন নির্জন তেমনি অন্ধকার। ডোবার জলে মনের আনন্দে ব্যাং ডাকছে। প্রমো যেখানে ঘেটকুলের ডগা তুলে বেড়াতো, সেই সব বনে ঝিঝি পোকার দল এক খেয়ে সুরে ডাক জুড়ে দিয়েছে। জাম গাছের উঁচু ডালটা থেকে দমকা হাওয়ায় ছড়ছড় করে পাকা জাম বনের মধ্যে অন্ধকারে জলে ভেজা শেওড়া বনের মাথায় পড়ছে। নির্জন সন্ধ্যায় একা বসে বসে ভাবি, শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মুনি ডাক্তার, দ্বিতীয় এবং শেষ পর্ব। মুজিবর এবং শ্রীনাথ দাসের চরিত্রে সন্তু ধর, ছোট ছেলের চরিত্রে মনিরুল দেওয়ান, প্রমো নিবেদিতা গোস্বামী, শাশুড়ি এবং বৌমার চরিত্রে অত্রিজা ব্যানার্জি, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, গল্প পাঠে কলুর চরিত্রে এবং পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।